নমস্কার, এনকেটিভি বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। আজ ভাষা দিবস, অর্থাৎ 21শে ফেব্রুয়ারি। এই দিনটার কথা আমরা প্রত্যেকেই জানি কম বেশি, কিন্তু এই দিনের মাহাত্ম্য, এই দিনের ইতিহাস সেটা কি, সেটা আমরা আবার একটু স্মরণ করব। আর আজ আমাদের এই বিশেষ অনুষ্ঠানের অতিথি, বাংলা সংস্কৃতি নিয়ে যার দীর্ঘদিন চর্চা, সেই অতিথিকে আজ আমরা পেয়েছি আমাদের বিশেষ অনুষ্ঠানে। সতীনাথ মুখোপাধ্যায়, আপনাকে এনকেটিভি বাংলায় স্বাগত। নমস্কার। ভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। আমার এসে আপনার সাথে কথা বললে যেটা খুব ভালো লাগলো যে শুধু ভাষা দিবস নয়, মাতৃভাষা দিবস। আমি সেই জায়গাটা থেকে একটু শুরু করব। হ্যাঁ, সত্যি তো 21শে ফেব্রুয়ারি দিনটা বিশেষভাবে রাষ্ট্রসংঘের স্বীকৃতি পেয়েছে মাতৃভাষা দিবস হিসেবে, এবং এটা নিঃসন্দেহে আমাদের বাঙালিদের কাছে খুব গর্বের যে 21শে ফেব্রুয়ারি দিনটা বাংলা ভাষা নিয়ে একটা আন্দোলনের সূত্রেই একটা রক্তক্ষয়ী দিন হিসেবে চিহ্নিত রয়েছে। এবং এই যে মাতৃভাষা দিবসের স্বীকৃতি, এটা এই বিশেষ দিনটাকে দেওয়া মানে বাঙালিদের কোথাও একটা বাড়তি গর্বের জায়গা নিশ্চয়ই আছে। কিন্তু বাঙালি বলে আলাদা করে নয়, প্রতিটি ভাষাভাষী মানুষেরই তার নিজের ভাষাকে নিয়ে গর্ব করা, নিজের ভাষার সম্পর্কে আরো বেশি তাকে নিজের করে টেনে নেওয়ার, সেটাকে বাঁচিয়ে রাখার এই দায়িত্বটা কিন্তু প্রত্যেক ভাষার লোকেরকে। আমরা মাঝে মাঝে শুনি না, অমুক ভাষাটা প্রায় অবলুপ্তির পথে। বলতে খারাপ লাগছে, অনেকে এখন বাংলা ভাষা নিয়েও এটা বলছেন, গেল ভাব একটা এসে গেছে। কিন্তু আমার মনে হয় সেটা এত সহজ হবে না। মানে আমাদের ভাষাটা এতটাই সমৃদ্ধ, এতটাই সুন্দর, এই ভাষায় যে সাহিত্য, এই ভাষায় যে সঙ্গীত, তার পরিধি এত বিস্তৃত এবং এত কি বলবো উজ্জ্বল, এত অসংখ্য ব্যক্তিত্ব আছেন যারা এই বাংলা ভাষায় কাজ করেছেন। সবাইকে ছেড়ে দিয়ে শুধু যদি রবীন্দ্রনাথের নাম বলি, তাহলেই তো মানে বাংলা ভাষার সবটা বলা হয়ে যাবে, আর কিছু বাকি থাকে না। কিন্তু আমরা এতটাই সৌভাগ্য আমাদের যে একেবারে সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যার হাতে প্রথম বাংলা ভাষা একটা রূপ পাচ্ছে, সেখান থেকে বঙ্কিমচন্দ্র, সেখান থেকে মাইকেল, সেখান থেকে রবীন্দ্রনাথ, মানে এই ধারাটা মানে একটা বলে না যে, বলতে পারো ভাষার একটা সোনালী নৌকো যেন ভেসেই চলেছে সোনার তৈরি। এবং তারপরে পরে সাহিত্য জগতে আমরা যেভাবে বাংলা ভাষায় প্রথিতযশা সাহিত্যিকদের পেয়েছি, তারা সেই প্রথিতযশা হয়ে যাননি, তাদের কাজের মধ্যে দিয়ে বারে বারে তারা নিজেদের দক্ষতার শিখরে পৌঁছেছেন এবং ভাষাকে আরো সমৃদ্ধ করেছেন। এটা সত্যি। ধরো রবীন্দ্রনাথের কথা তো বলছি, কিন্তু যে ভাষা বাংলার নবজাগরণের ঠাকুরবাড়ি থেকে শুরু হলো, যেটাকে আমরা কথ্য ভাষা, শহুরে ভাষা বলি, সেটার সূত্রপাত কিন্তু ওই ঠাকুরবাড়ি। আমরা বিভিন্ন জেলায় গেলে এই বাংলা ভাষারই কত রূপান্তর দেখবো, কত নাটক, কিন্তু তারা সেটা বলেই রপ্ত, সেটা বলেই অভ্যস্ত। আমরা শহর থেকে গ্রামে গেলে একটু কিরম করে কথা বলে এরা বলে ভাবি, কিন্তু ওটাই তাদের কাছে মাতৃভাষা, তাদের কাছে ওটাই সম্ভব। সময়ের সঙ্গে সঙ্গে ভাষার কিন্তু একটা পরিবর্তন অবশ্যম্ভাবী। নতুন নতুন শব্দ যুক্ত হয়, অন্য ভাষার শব্দ এসে আমাদের বাংলা ভাষায় ঢুকে যায়, এমনকি বাংলা অভিধানে সেগুলো স্থান পায়। আবার এটাও ঠিক, ইংরেজি অভিধানে কিছু বাংলায় বলা শব্দ সেগুলো ঢুকে গেছে। এটা কিন্তু আমার মনে হয় যে কোনো ভাষাকে তার এই অন্যান্য দিক থেকে ভাষার যে অনুপ্রবেশ, সেই ভাষাকে আরো সমৃদ্ধ করে, আরো বেশি সহজ গ্রাহ্য, সহজবোধ্য হয়ে যায় সকলের কাছে। তো আমাদের খুব সত্যি বাংলা ভাষা নিয়ে আমাদের গর্বের একেবারে কোনো শেষ নেই। এবং মাঝে মাঝে আমরা এটা ভেবে আমার মনে হয় সব বাঙালির এই গৌরব বোধ করা উচিত যে রবীন্দ্রনাথ যে ভাষায় তার সাহিত্য সম্ভার রেখে গেছেন, আমার কতখানি সৌভাগ্য আমি সেই ভাষাতে জন্মগ্রহণ করেছি। অন্য ভাষাভাষীর মতো আমাকে অনুবাদে রবীন্দ্রনাথ পড়তে হয় না, বঙ্কিমচন্দ্র, মাইকেল, শরৎচন্দ্র অনুবাদে পড়তে হয় না, আমরা সরাসরি তাদের লেখা পড়তে পারি। এটা যে কতখানি সৌভাগ্য, মানে হয় না মানুষ ওই কেউ সোনার চামচে মুখে নিয়ে জন্মায়, তো আমরা ভাষার দিক থেকে কিন্তু সত্যি সোনা, প্ল্যাটিনাম আরো যত দামি জিনিস হয়, সেরকম একটা কিছু নিয়ে জন্মেছি। বিশ্বে আরো অনেক ভাষা আছে যেগুলো সাহিত্যের দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ, কিন্তু তাদের চেয়ে বাংলা ভাষা কোনো অংশে কম নয়। সেইভাবে আমাদের বাংলা ভাষা, বাংলা সাহিত্যিকদের সাহিত্যকে আমরা সেই জায়গায় পৌঁছে দিতে পারিনি বলে কিন্তু
আমাদের সাহিত্য নোবেল রবীন্দ্রনাথই থমকে আছে। অনেকেই বলেন যে পরবর্তীকালে যেসব রচনা হয়েছে সেগুলো অনেকগুলোই নোবেল প্রাইজ পাওয়ার উপযুক্ত, কিন্তু আমরা সেই জায়গায় সেইভাবে অনুবাদের মাধ্যমে সেটাকে পৌঁছে দিতে পারিনি, সেটা আমাদের দৈন্য। কিন্তু তাদের লেখার যে মান, তাদের লেখার যে দক্ষতা, এগুলো কিন্তু বারে বারে স্বীকৃতি পেয়েছে সমস্ত জায়গাতে। এটাও মানে আমাদের খুব ভাববার এবং জায়গা। হ্যাঁ, ভাববার জায়গা, এবং আমি বারবার বলি গৌরব বোধ করার জায়গা। আমি আমার ভাষা নিয়ে যদি গৌরব বোধ না করি, এবং আমাদের কথ্য ভাষায় বাংলা, হিন্দি, ইংরেজি সবই ঢুকে গেছে। আমরা কেউ 1 না 5 মিনিট যদি শুধু বাংলায় কথা বলতে বলা হয়, সে শুরুতে ঘামতে আরম্ভ করবে, এবং ওই ঘামতে ঘামতেই কিন্তু ভুলভাল বলতে আরম্ভ করবে, এবং কখন দেখবে একটা ইংরেজি শব্দ প্রায় চেয়ার টেবিলের মতন। এগুলো তো আমরা ইংরেজি বলে ভাবি না। আর যদি কেউ বলে যে আমাকে একটা পেয়ালায় চা দেওয়া হোক, কি বললো? আমাকে চা আর পেয়ারা করতে মিষ্টিটা মনে হয়, একটা পিরিচ দরকার, কেউ কি বললো খুঁজতে হবে। অনেকে হয়তো অর্থটাও বুঝতে পারবে না। বুঝি, অথচ পিরিচ। চা মানে পেয়ালা পিরিচ, পিরিচ, একদম। এটা সাহিত্যেও আমরা পেয়েছি। কিন্তু আর সাহিত্য একটা নতুনত্ব তার থাকেই, নিজস্বতা থাকেই। আবার এটাও ঠিক, সমকালীন যে মানুষের কথ্য ভাষা, মুখের ভাষা, তার প্রতিফলন আমাদের সাহিত্যে এসে ভীষণভাবে পড়ে। আরেকটা ব্যাপার যেটা খুব হয়, এই যে ভাষার অনুপ্রবেশের পাশাপাশি বলছি ভুল ব্যবহার, আচ্ছা। যেটা আমাদের বিশেষ করে বলবো টেলিভিশনের যত ধারাবাহিক হয়, সেখানে একটা শব্দ প্রায় মড়ক লেগেছে, সাথে। সাথে বলে কোনো শব্দ কিন্তু বাংলা গদ্যতে ব্যবহারের যোগ্য নয় আর কি, মানে তার স্থান নেই। সাথে আছে কোথায়? কবিতায় আছে, ছন্দ মেলাতে আছে। যেমন একটু শুনি। ভাত পড়েছে পাতে, খাবো তোমার সাথে, বা হাত রেখেছি হাতে, আমি তোমার সাথে, এটা হতে পারে। কিন্তু এই যে আমার সঙ্গে চলো, বা তোমার সঙ্গে আর আমার কথা বলতে ভালো লাগছে না, সব বলে সাথে। ওর সাথে আমার আড়ি, ওর সাথে অনেকদিন দেখা হয় না, সাথে 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 বলে বলে এটাকেই কিন্তু ব্যবহারযোগ্য করে তোলা হয়েছে। মানে একটা মিথ্যেকেও যদি বারবার বলা হয়, সেটা সত্যি বলে প্রমাণ হয়ে যায়। বরং সঙ্গেটাই বোধহয় এখন একটু কম শোনা যায়। কম প্রায় শোনা যায়ই না বলতে গেলে। যারা মানে এই কথা বলে, আর হিন্দিকে আমরা একটু যেন বেশি বেশি প্রাধান্য দিয়ে ফেলছি। মানে আমি হিন্দিতে বলতে পারি, ইংরেজির কথায় পরে আসছি। হিন্দিতে আমি বলতে পারি মানে আমি যেন ওই আর কি প্রাদেশিক ছেড়ে রাষ্ট্রীয় হয়ে উঠছি, এরকম একটা মনে হয়। কিন্তু হিন্দির একটা শব্দ আছে, ওরা বলে আদেও, মানে যেভাবে ওরা আদেও কথাটা ইউজ করে, বাংলাতেও একটা শব্দ আছে আদৌ। মানে আদৌ ও আসবে কিনা দেখ, তুই এত আয়োজন করে বসে রইলি। কিন্তু মানে আদৌ বলেও কোনো শব্দ না, আদৌ বাংলা একটা শব্দ আছে, কিন্তু সেটাকে উচ্চারণ করা হয় আদেও বলে, ওই হিন্দির প্রভাব এসে পড়ছে। মানে অনেকে ভাবে আদৌ বললে বোধ হয় এটা আমি ঠিক ঠিক বাংলা বলছি না, এটাকে আদেও বললে একটুখানি ওইটাই বোধ হয় ঠিক। মানে আবারও সেই বলছি, ভুল 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 বলতে বলতে ভুলের ভুলাইয়ায় ঢুকে গিয়ে তার থেকে একটা ছিটকে ঠিকের তীর বোধ হয় কখনো বেরিয়ে আসবে, এরকম মনে হচ্ছে। মানে দুটো বাঙালি ছেলে বা একটি বাঙালি ছেলে মেয়ে বা দুটো বাঙালি মেয়ে কথা বলতে বলতে যাচ্ছে, পুরো ইংরেজি বলতে বলতে যাচ্ছে। তাদের কাছে ওটাতে মানে এটা খুব গর্বের, আমি সারাক্ষণ ইংরেজিতে কথা বলতে পারি, এবং আমি বাংলা যে বলছি না, ওটা আমি কলার তুলতে পারি। বাংলা ভাষাটা আমার জীবিকার ক্ষেত্রে, কার্যক্ষেত্রে কতটা লাগবে না লাগবে, এটা এটার কি বলবো, ব্যাপারটা আপেক্ষিক। কাজের প্রয়োজনে নিশ্চয়ই আমি অন্য ভাষা জানবো, শিখবো, বলবো, কিন্তু আমি যখন ঘরে কথা বলছি, নিজেরা মানে মা বাবা ছেলে মেয়ের কথা হচ্ছে, 1000টা ইংরেজি, বিশেষ করে ছেলে মেয়েদের কাছ থেকে তো পড়ার মতো ইংরেজি চলে আসে। তারা এখন ইংরেজি মাধ্যম স্কুলে পড়ছে, সেখানেও তাদের নানা ভাষাভাষীর বন্ধু বান্ধব, তাদের সঙ্গে কথা বলতে গিয়ে শুধু বাংলায় বললে হচ্ছে না। কিন্তু কয়েকজন মা বাবাকে আমি দেখেছি, তারা কিন্তু একদম নির্দিষ্ট করে দিয়েছে, তুমি স্কুলে যতক্ষণ থাকবে, বাড়ির বাইরে যতক্ষণ থাকবে, তুমি তোমার ইচ্ছে মতো প্রয়োজন অনুযায়ী ভাষার প্রয়োগ করতে পারো, বাড়িতে কিন্তু আমরা বাংলাতেই কথা বলবো। তোমার যা কিছু প্রয়োজন তুমি অনায়াসে সেটা বাড়িতে বলছো, আমরা বাংলায় বলে বুঝতে পারবো, এমন নয় যে আমরা বুঝতে পারবো না বলে তোমাকে ইংরেজি বলতে হচ্ছে। আর আমাদেরও তোমাকে যা বলার কথা, তাতে করে হবে বাংলার
চলনটাও রইল, সেটাও তার শব্দ, তার প্রতিশব্দ, তার সমার্থক শব্দ, তার প্রতিশব্দ, সবগুলো নিয়ে আমি কি বলবো, মানে আমার প্রতিদিনের ব্যবহারের সঙ্গে সেটা রইল। আর যখন আমি বাইরে গেলাম তখন আমি অন্যভাবে বলতে পারি। এই প্রসঙ্গে একটা বলি, দেখো অনেক সময় মুখের কথায় যা বলে হয় না, এটা তো ঠাকুর রামকৃষ্ণ বলেছেন যে নাটকে লোকশিক্ষা হয়। নাটক দিয়ে বা আমাদের সাহিত্য দিয়েও একটা গল্প যদি কেউ শোনে, সেটা তার মনে গভীরভাবে দাগ কাটে। অনেক জ্ঞানের কথা তাকে বলা হলো, বাবারে আবার জ্ঞান দিচ্ছে, মাথার মধ্যে উড়ে যেতে পারে। তো আমি একটা গল্প পেয়েছি হাতের কাছে, গল্পটা একটু একদম শুনবে? নিশ্চয়ই, গল্পটা একদম নিশ্চয়ই। আমাদের এখানে আছে। বাংলা ভাষাকে নিয়েই, বা আগে থেকে বলে দেওয়া ভালো নয় যে বাংলা ভাষাকে নিয়ে গল্পটা গল্পের মতো, কিন্তু কোথা দিয়ে তার মধ্যে বাংলা ভাষা ঢুকে পড়ে, এটা আমার মনে হয় সবার কাছে খুব, শোনা দরকার, একদম নিশ্চয়ই। শোনার মতো মনে হবে আর কি। এই গল্পটা যে লিখেছে, এটাও বলা, সে কিন্তু 30 বছর প্রবাসী, 30 বছরের বেশি আমেরিকায়, এবং সে বিজ্ঞান নিয়ে কাজ করছে, বিজ্ঞানের একটা চূড়ান্ত শিখরে উঠেছে। কিন্তু একটা দিনের জন্যেও সে বাংলা ভাষাকে ভুলেনি, যার জন্য সে বাংলাতে লেখে, নিরন্তর লেখে বাংলায়। কিছুদিন আগে এসেছিল, বহু বছর পরে, সরস্বতী পুজোর সময় আমি কলকাতায়, এটা তার কাছে একটা দারুণ আনন্দের ব্যাপার। এখানেও এসেছিল, যখন দেখছিলাম যে কথা বলে গেল প্রায় 10 মিনিট, বাংলায় কোনো একটা ইংরেজি শব্দ শব্দ বললো না। উচ্চারণ পুরো মানে লোকে উচ্ছ্বসিত হয়ে গেছে যে কি করে সম্ভব, এত বছর বিদেশে কাটিয়ে সাবলীল বাংলা বলছে এবং কোন রকম ইংরেজি শব্দ ব্যবহার না করে। তো এই যে গল্পটাও খুব সম্প্রতি আমি পাঠিয়েছি। ওনার নামটা জানা হলো না, ওনার নামটা একটু জানি। আচ্ছা, ওর নাম হচ্ছে অর্চিতা সেনগুপ্ত। আচ্ছা, এই গল্পটা ও আমাকে কিছুদিন আগেই পাঠিয়েছে, ওই এটা বলে যে হয়তো এটা তোমার 21শে ফেব্রুয়ারি কোনো কাজে লেগে যেতে পারে, তাই পাঠালাম। আর আজকেই কাজে লেগে গেল হ্যাঁ। অদ্ভুত ভাবে। গল্পটার নাম বুড়ি বাংলা। মা হওয়া কাকে বলে আর সফল মায়ের সংজ্ঞা কোনো বইতে পাওয়া যায় না, এ শুধু অনুভবে থাকে। কান্নায় নীল হয়ে যাওয়া বিলুকে যেদিন কোলে তুলে নিয়েছিলাম, সেদিন মা কাকে বলে আমার কোনো ধারণাই ছিল না। আস্তে আস্তে বছরের পর বছর ধরে একটু একটু করে বুঝেছিলাম, মায়েদের অন্তহীন আকাশের মতো সামিয়ানা বিছিয়ে থাকতে হয় সারা জীবন ধরে, আবার জীবন পেরিয়েও। বিলুর নাম রেখেছিলাম আমার দাদার নামে, মায়ের প্রিয় গণদেবতার বিলু। প্রথম প্রথম মনে হতো পারবো না, হেরে যাব, হেরে যাচ্ছি। ভেঙে যেতে যেতে আশ্চর্য হয়ে দেখতাম, রক্ত এক না হয়েও ও কত রকম ভাবে ঠিক আমার মতো। দেখতাম আমার ছেলে আমাকে হারের মুখ থেকে জিতিয়ে দিচ্ছে বারবার, আর ওর ছোঁয়াতে আমার কত দুঃখ অনায়াসে সুখ হয়ে যাচ্ছে। 70 দশকের সংবেদনশীলতা নিয়ে বেড়ে ওঠা আমি 3 দশক ধরে সমুদ্রের পাড়ে বাস করেও আজও আমার সোনার বাংলাকে পর করতে পারিনি। আমার চারপাশে বাঙালি সাহেবদের বাচ্চাদের বাংলা সংস্কৃতিহীন হয়ে বেড়ে ওঠা দেখে বড় দুঃখ লাগতো আমার। বিলুকে বড় করতে করতে সে দুঃখ দূর করার জন্য আমি কোমর বেঁধে লাগলাম, পাছে দেরি হয়ে যায় এই ভয়ে রোজ এবেলা ওবেলা ওকে জ্ঞান দান শুরু হলো। আমাদের আমরি বাংলা ভাষা, তার ইতিহাস, তার গান, তার সাহিত্য, আন্তর্জাতিক ভাষা দিবস, বাংলার বিপ্লব, পৃথিবীর 7ম সবচেয়ে বলা ভাষার ধারায়, আর আমার লাগাম ছাড়া উৎসাহে একেবারে স্নান করতে লাগলো মাত্র 7 বছরের বিলু। কিন্তু এই ছোট্ট মস্তিষ্ক আর কতটা নেবে? একদিন খাবার টেবিলে বিদ্রোহ অনিবার্য ছিল। রুখে দাঁড়ালো একটা ছোট্ট স্বর, মা, ওটা তোমার ল্যাঙ্গুয়েজ, তুমি আমার উপরে এত পুশ করছো কেন? স্কুলে তো বন্য বন্ধুরা বলে না? আমার উত্তর দেওয়ার অনেক কিছু ছিল, আবার ছিলও না। একটা 7 বছরের শিশুকে 21শে ফেব্রুয়ারির গর্ব অথবা রবীন্দ্রনাথের অনুভব আমি কি করে বোঝাবো? বুঝলাম না, এখনো সময় হয়নি, অথবা কখনো সময় হয়তো নাও হতে পারে, মেনে নিতে হবে। এরপরেও কিন্তু কমলি ছাড়তে রাজি নয়, চেষ্টা জারি রইল, কিন্তু অত জোরদার নয়। আবারও বুঝলাম জোর করে ভালোবাসানো যায় না, হলে নিজের থেকেই হবে, নইলে নয়। বছর 2 পরে আমাদের পাশের বাড়ির লিজার হঠাৎ স্ট্রোক হলো। ওকে বিলু ডাকতো ফর্সা দিদা বলে। আমি শিখিয়েছিলাম। আমার মায়ের মতন বয়স, খুব আত্মবিশ্বাস নিয়ে একাই থাকেন। ছেলেমেয়েরা সব দূরে দূরে অন্য অন্য শহরে। ভাগ্য ভালো বাড়িতে তখন মালি কাজ করছিল, সেই অ্যাম্বুলেন্সের ফোনটা লাগিয়ে লিজাকে নিয়ে গেল।
7 দিন পরে লিজা ফিরে এলো, কিন্তু নিজের উপরে সেই আস্থাটা যেন হেলে গেছে। একটা আয়া ঠিক হলো থাকা। আমাকে ডেকে লিজা বলল, বিলুকে মাঝে মাঝে আমার কাছে পাঠিয়ে দিও, ও বক বক করলে আমার ভালো লাগবে, আমার আজকাল বড় একা একা লাগে। বিলু স্কুল থেকে ফিরে 1 ঘন্টা মতন তার ফর্সা দিদার কাছে বসে হোমওয়ার্ক করতে লাগলো। এমনি করে চলল প্রায় মাস চারেক। আমাদের বাড়ি থেকে বেরিয়ে বড় চৌমাথার মোড়ে এক বুড়ো বসে থাকে, বুড়ো জো, ভায়োলিন বাজায়। সামনে টিনের কৌটোয় পথের লোক যেতে আসতে পয়সা ফেলে। কখনো কখনো বসন্ত সন্ধ্যের আবছায় অন্ধকারে ওর ভায়োলিনের করুণ সুর শুনে দূরে বে ব্রিজের মাথার উপর দিয়ে সমুদ্র মিশে আমার অফিস ফেরত মনটাকে উদাস করে দিয়ে যায়। চোখাচোখি হলেই বুড়ো জো মাথা নাড়ে, হ্যালো মেস। কখনো কখনো স্টপ লাইটে গাড়ি ব্রেক কষিয়ে ওকে কাছে ডেকে ওর টিনের কৌটোয় $1 বা কিছু খুচরো ফেলে দিই। এমনি একদিন ছুটির বিকেলে হাঁটতে বেরিয়েছি, বিলুকে পার্কে সকার প্র্যাকটিসে নিয়ে ফিরবো। চৌরাস্তার মোড়ে হঠাৎ শুনি, মা, আপনাকে অনেক ধন্যবাদ। একটু টান লাগা বাংলায় বুড়ো জো আমাকে ধন্যবাদ জানাচ্ছে। আমি তো থতমত খেয়ে কি বলবো ভাবছি, আবার একগাল ফোকলা হেসে বললে, মা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার ছেলে খুব ভালো। হতভম্ব ভাব কাটিয়ে যখন জিজ্ঞেস করলাম, হ্যাঁ তো থ্যাংক ইউ কেন, আর বাংলায় কি করে? বুড়োর উত্তরে আমার আরো সব তালগোল পাকিয়ে গেল। আমার ছেলে বিলু বুড়োকে রোজ বিকেলে সামনের দোকান থেকে একটা করে বার্গার আর কোক কিনে দেয়, আরো 50 সেন্ট দেয় ও টিনের কৌটোয়। আর তিনি বুড়োকে বাংলাতে গ্রিট করতে শিখিয়েছেন। মায় একটা পুরো বাংলা গান ও ভায়োলিনে তুলতে শিখিয়েছে, ওই যে বেঙ্গলের টেগর, তার গান, আলো আমার আলো ওগো আলোয় ভুবন বরা, বিউটিফুল ল্যাঙ্গুয়েজ, বিউটিফুল টিউন মিস। আমার তো মাথা কাজ করছে না। বাড়ি এসে গাড়ি নিয়ে গেলাম বিলুকে তুলতে, মুখে কোনো কথা নেই। বিলু একবার জিজ্ঞেস করতে গেল, মা, হোয়াটস রং? আমার থমথমে মুখ দেখে বোধহয় ভয় পেয়ে বেশি কিছু না বলে চুপচাপ বাড়ি এলো। ঘরে ঢুকে প্রথম প্রশ্ন, দাঁড়া বিলু, তুমি বুড়ো জোকে রোজ খাবার আর খুচরো দেবার ডলার কোথায় পাও? সকার খেলে লাল মুখটা একটু নিচু করে সোফার ধারে দাঁড়ালো বিলু। মুখে কোনো কথা নেই, অথচ ভয়েরও কোনো চিহ্ন নেই দেখে আমার আরো রাগ হচ্ছে। আমার গলায় এবার চড়ছে, কি হলো বলো আমায়, একদম সত্যি কথা বলবে। এবার বিলুর চোখ দুটো একটু উঠল, ভয় তবুও নেই। আস্তে আস্তে প্রায় স্পষ্ট বাংলায় আমার 9 বছরের ছেলে আমাকে আরো একবার জীবনের পাঠ পড়ালো। মিথ্যে কথা কেন বলবো মা, আমি তো কোনো ভুল করিনি। বুড়ো জোর বাড়ি নেই, ওকে খেতে দেবার কেউ নেই। আমি ফর্সা দিদার সঙ্গে সময় দিই আর দিদাকে বাংলা শেখাই। দিদা আমাকে রোজ $2 করে দেয়, আমি ওটা দিয়ে জোর খাবার কিনে দিই, আর বাকি খুচরো ওর কৌটোয় দিয়ে দিই। তুই কারোর জন্য কিছু করে কোনো মানিয়ে নিতে মানা করেছ, তাই আমি তোমাকে বলিনি। আমি কি কোনো ভুল করেছি মা? দেখো, আমি বাংলা প্র্যাকটিস করতে করতে দিদাকেও বাংলা শিখিয়েছি, জোকেও শিখিয়েছি। আমি ওদের বলেছি, আমার মা বলেছে আমাদের বাংলা ভাষা পৃথিবীর সবচেয়ে মধুর ভাষা। 250 মিলিয়ন এই উপরের লোক এই বাংলা ভাষায় কথা বলে। আমার মা বলে বাংলা ভাষা গোল্ডেন ল্যাঙ্গুয়েজ, সোনার বাংলা ভাষা, তাই না মা? কথা বলতে বলতে বিলুর ঘাড় এখন একদম সোজা আমার দিকে, চোখের দৃষ্টি সতেজ। না, বিলুর মনে কোনো দ্বিধা নেই, আর আমার চোখের কোণে জল চিকচিক। আমি কি একটু ছোঁয়া দিতে পেরেছি বিলুর এই 9 বছরের নৈতিকতায়? নাকি কোনোভাবে আজ এমনি এমনি আমার বিলু মা হিসেবে আমাকে জিতিয়ে দিয়েছে আবার, আর জিতিয়ে দিয়েছে আমার শত শতাব্দীর ভুল বাংলা মাকেও।
জাস্ট একটা গল্প হয়তো, কিন্তু আমার মনে হয় যে প্রত্যেকটি বাঙালিকে ভীষণভাবে এটা ছুঁয়ে। এবং আপনার চোখে জল, সেই জায়গা থেকে যে বাংলা ভাষার যে কতটা মাহাত্ম্য, এটার বোধহয় সত্যি আর কোনো সংজ্ঞা হয় না, সবকিছু অনুভূতিতে বুঝিয়ে দেয়। হ্যাঁ, গল্পের একেবারে শুরুতেই একটা কথা আছে যে আহ, মা হওয়া কাকে বলে, আর সফল মায়ের একদম। সংজ্ঞা কোনো বইতে পাওয়া যায় না, শুধু অনুভবে থাকে। তো ভাষাও তো এক অর্থে মা। একদম সেই অনুভবটাই বেরোচ্ছে। কিন্তু প্রথমেই আপনার গলায় একটা আক্ষেপ পেলাম যে এই যে বাংলা কথা, বাংলা ভাষা, আজকালকার দিনের যারা মানে নতুন প্রজন্ম, আমরা যদি 5 মিনিট বলতে বলি, তাদের মধ্যে 5 মিনিট কেন, 1 মিনিট, 1 মিনিটও পারবে না, খুব শুধু খারাপ। বাংলা। শুধু বাংলা। এবং তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তাদের অভিভাবকদের, যে তারা বলবে যে বড় হয়ে বিদেশে যেতে হবে বা রাজ্যের বাইরে যেতে হবে, হ্যাঁ, কাজ তো তখন কাজের ক্ষেত্রে বাংলাটা কোন কাজ? কর্মক্ষেত্রের জন্য বাংলাটা মানে বাংলার থেকে বরং বেশি অন্য ভাষার প্রাধান্য দেওয়া অনেক দরকার। হ্যাঁ, আমরা কি কোথাও মানে সেই জন্য অনেকটা পিছিয়ে পড়ছি বলে মনে হচ্ছে? পিছিয়ে পড়ছি না, মানে আমরা আমাদের সেই যতদিন বাংলা সংস্কৃতিটাকে না, যতদিন আমি ভাববো যে এটা আমার ভবিষ্যতে তেমন কোনো কাজে লাগবে না, তো তত এটার থেকে আমার দূরত্ব নিজেই আমি বাড়াতে থাকবো। কিন্তু আরেকটা লেখায় পড়েছিলাম যে অন্য ভাষা আহ, শেখো, আয়ত্ত করো, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু মাতৃভাষাকে অসম্মান অবজ্ঞা করে না, অসম্মান করে না, তাহলে তুমি এটাও হারাবে, ওটাও হারাবে। আমরা একদম শেষ পর্যায়ে এসেছি। আপনি তো প্রচুর অনুষ্ঠান করেছেন, প্রচুর জায়গায় গেছেন। আহ, দিন যত বেড়েছে, ছবিটা শ্রোতাদের মধ্যে, সেই যে ছবি, আপনার সামনের যে ছবিটা, সেটাও তো একটা মানে তাদের সাথে একটা কথা বলা, তাদের, আপনি যেহেতু কথা বলেন, তাদের অনেক কিছু বোঝেন, এই ছবিটা কোথাও বদলাচ্ছে? বদলাচ্ছে মানে এখন কেউ বাংলা ঠিক মতো বলতে না পারলে লোকের কিছু আসে যায় না, তাদেরও কান ওরম ভাবে তৈরি হয়ে গেছে। বলতে বলতে আমি একটা কথাকে বেশি গুরুত্ব দিয়ে বলার জন্য যদি একটু হিন্দিতে বলে ফেলি, বরং তারা তারিফ করে। ইংরেজিতে বললে তো আরোই বেশি, কারণ তাদেরও তো কানটা ওইভাবে তৈরি হচ্ছে। এইটাই একটা খুব মানে সমস্যার জায়গা। আর এটা খুবই দুঃখের যে এই 21শে ফেব্রুয়ারি কে কেন্দ্র করে কয়েকটা বাংলা গান তো প্রায় অমরত্ব পেয়ে গেছে। তার মধ্যে নিঃসন্দেহে এই প্রতুল মুখোপাধ্যায়ের আমি আমি বাংলায় বাংলায় গান গান গাই। গাইটা একটা অন্যতম। এবং তার এই চলে যাওয়া জাস্ট কদিন আগে, এটা এই যে আমি কথা বলতে গিয়ে জাস্ট কদিন আগে বলে ফেললাম, মাত্র কদিন আগে বললাম না, একদম। মাত্র বলতে গিয়ে আমার 1 সেকেন্ডও ভাবতে হতো, জাস্ট কিন্তু ভাবার আগে বেরিয়ে গেল। অভ্যেস হচ্ছে এইটাই, মানে তাতে তো আমরাও তার শিকার হয়ে যাচ্ছি, যতই চেষ্টা করি না কেন ওই ধরে রাখা যাচ্ছে না, কি মাঝে মাঝে ফচকে বেরিয়ে যাচ্ছে এরকম। এবং তাদের থেকে এটা আমাদের মধ্যে, আমরা যারা বাংলা, আমি নিজে বাংলা মিডিয়াম স্কুলে পড়েছি, কারণ সেই সময় একটা ছিল যে বাবা মায়ের ট্রান্সফারেবল জব না হলে তাহলে তুমি ইংলিশ মিডিয়ামে পাবে না, এরকম বিভিন্ন স্কুল ছিল। এখন তো অনেক সবটাই পাল্টে গেছে, মানে ইংলিশ ফার্স্ট ল্যাঙ্গুয়েজও আছে আছে এবং সেটাই বাধ্যতামূলক কোথাও কোথাও। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বাংলা শেখাটা বাধ্যতামূলক মানে ছিল, এখন যেটা বাধ্যতামূলক নেই নয়। এবং একাধিক অসংখ্য স্কুলে তার মানে তোমাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা নিতেই হবে, এটাও কিন্তু নেই, অথচ অন্য প্রদেশে কিন্তু আছে। সেটাই, মানে সেটা কি আমাদের যে সরকারি আসুক প্রত্যেকেরই দায়িত্ব বলে মনে হয় না যে এইটাকে বাধ্যতামূলক করা উচিত? উচিত তো 100বার উচিত, কিন্তু যতদিন সেটা প্রয়োগ করা না হচ্ছে ততদিন আমাদের ভাবনাতেই সেটা রয়ে যাবে। সবাই ওই ব্যবহারিক দিকটাকে বেশি করে তুলে ধরে আর কি, যে কত প্রয়োজনে লাগবে, যেটুকু বলা সেটা বাড়িতে বসে বললেই তো হয়ে যায়, তার চেয়ে বেশি আর কি দরকার আছে। আপনি খুব ভালো থাকবেন। আমরা শেষে কি শুনবো আপনার থেকে? আমি শেষে প্রতুলদার ওই লেখাটাই পড়ি, এটা বারবার পড়তেও ভালো লাগে। তার আগে আমি আমার যে ছোট দায়িত্ব গুলো সেটা শেষ করি। আপনাকে আগামী দিনের অনেক শুভেচ্ছা। অনেক কথা শোনা বাকি রয়ে গেল, তার কারণ 8 ঘন্টায় তো এত কথা, এত কিছু সম্ভব নয়, অনেক কিছু জানার আছে, জানার তো কোনো শেষ নেই। আপনি খুব ভালো থাকবেন, আগামী দিনের শুভেচ্ছা, এবং দাদার কথা দিয়ে কিন্তু আমরা আজকের এই বিশেষ অনুষ্ঠান শেষ করব। এই গানটির 25 বছর পূর্তি উপলক্ষে একটা অনুষ্ঠান হয়েছিল, আমি সেখানে সঞ্চালকের ভূমিকায় ছিলাম। তো প্রতুলদার সঙ্গে কথা বলছিলাম এই গানটা কবে, কোথায়, কিভাবে রচনা হয়েছিল। আমি নই, উনি নিজে থেকেই ব্যাপারটা বললেন যে উনি তো একটি ব্যাংকের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, এবং সকাল থেকে মিটিং করতে 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 একটা টাইমে আমি আর পারবো না, সন্ধ্যের পরেও মিটিং আছে।
যেমন কিছুক্ষণ সময় একটু এর থেকে আমি মানে বিচ্যুতি চাই, নিজের মতো থাকতে চাই। তো নিজের মতো থাকতে গেলে এক হয় চোখ বুজে বসে থেকে, না একটা একটা সৃষ্টিশীল কিছু করলে মনে হয় যে এই টানা কাজের থেকে অব্যাহতি পাবো। তো উনি ওই কাগজ কলম নিয়ে কিছু একটা লিখি, লিখতে গিয়ে প্রথমে বললো কি লিখবো, এটা নিজেকে নিয়েই যদি লিখি, ভাবনার এখন অন্য কিছু পাচ্ছি না, আচ্ছা আমি কি করি, আমি গান গাই। কি গান গাই? এই লিখলাম আমি বাংলায় গান গাই। আর কি করি, বাংলার গান গাই। তারপর লিখলাম আমি বাংলার গান গাই। লিখেই পরের লাইনটা মনে হলো যে আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। এই 4টে লাইন লিখে মনে হলো যাক একটা তৃপ্তি এলো মনে, বেশ ছেড়ে দিলাম। আবার মিটিং, চলে গেলাম সেখানে কাজে। রাত্রিরে বাড়ি ফিরে মনে হলো 4টে লাইনে তো একটু হলো, সবটা তো হলো না। তো ঠিক আছে, আবার নিয়ে বসি। এই বসে তারপর পর বাকি লাইনগুলো এলো। এবং এরা যে ধরনের সৃজনশীল মানুষ আমি জানি না, ওই লিখতে লিখতে মনে মনে প্রতুলদা তো কোনো মিউজিকের করতেন না, বাদ্যযন্ত্র ছাড়াই অকাতরে গান গাইতেন। হয়তো গানের সুরটাও সেইভাবেই এসে গিয়েছিল, সেটাকে হয়তো পরে আরো পরিবর্তন করে টোরে একটা ঠিক মতো জায়গায় দাঁড় করিয়েছেন। এই কথাগুলো আমাদের মনের মধ্যে অনুরণিত হোক। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণীর সুখ, আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতে উল্লাসে করি বাংলায় হাহাকার, আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলা আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক, আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, মেশে 13 নদী 7 সাগরের জল, গঙ্গায় পদ্মায়। বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক, আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। নমস্কার।